আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি মজার এবং ইউনিক রেসিপি দেখার জন্য। আজ আপনাদের সাথে যে রেসিপিটি শেয়ার করব সেটা খেতে এত মজার যে একবার যদি আপনারা তৈরি করে খান, এটার স্বাদ একদম মুখে লেগে থাকবে। আর যাকেই খাওয়ান না কেন সে কিন্তু আপনার প্রশংসা করতে বাধ্য হবে। এটাকে সুজির মিল্ক কেক বলতে পারেন। সুজি দিয়ে তৈরি করা হলো এটা খেতে যে এত মজার হয় সেটা তৈরি না করলে আসলে বুঝতেই পারবেন না। আর চাইলেই কিন্তু সুজির এই মিল্ক কেকগুলো তৈরি করে নর্মাল ফ্রিজে বেশ কিছুদিন সংরক্ষণ করেও রেখে দিতে পারবেন। ছোটোখাটো যে কোনো অকেশনে বা বাড়িতে এমনিতেও এটা তৈরি করতে পারেন। আশা করছি রেসিপিটি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। এখন সুজির মিল্ক কেকগুলো তৈরি করে নিব। প্রথমে চুলায় একটা প্যান বসিয়ে নিয়ে নিচ্ছি হাফ কাপ ঘি। চাইলে কিন্তু ঘিয়ের পরিমাণটা এখানে হাফ কাপের বদলে আপনারা 1/3 কাপও নিতে পারেন। ঘিটা একটু গরম হতে এখানে দিয়ে দিয়েছি 1 কাপ সুজি। নর্মাল যে প্যাকেট সুজিটা কিনতে পাওয়া যায় সেটা আমি এখানে ইউজ করেছি। এখন চুলার আঁচটাকে মিডিয়াম লোতে রেখে ঘিয়ের সাথে সুজিটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। চুলার আঁচটাকে বাড়িয়ে ভাজা যাবে না, তাহলে কিন্তু খুব দ্রুত সুজিতে কালার চলে আসবে। তবে সুজিটা ভালোভাবে ভাজা হবে না, একটু সময় নিয়ে ভাজলে সুজিটা খুব ভালোভাবে ভাজা হবে এবং এটার কাঁচা গন্ধটাও চলে যাবে। সুজিটাকে 6-7 মিনিটের মতো ভেজে নিয়েছি। এটার কালারটা কিন্তু কিছুটা চেঞ্জ হয়ে এসেছে। এখন এর সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ গুঁড়া দুধ। গুঁড়া দুধ দিয়ে এটাকে আরও 2-3 মিনিটের মতো ভেজে নিব। চাইলে কিন্তু গুঁড়া দুধের পরিমাণটা কিছুটা বাড়িয়েও দিতে পারেন, তাতেই মিল্ক কেকগুলো খেতে আরও অনেক বেশি ভালো লাগবে। এটাকে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখন চুলার আঁচটা বন্ধ করে দিচ্ছি। আর এখানে একটা চিনি শিরা তৈরি করে নিব। চুলায় একটা প্যান বসিয়ে নিয়েছি। নিয়ে নিচ্ছি 1 কাপের কিছুটা কম চিনি, আর এর সাথে পানির পরিমাণটা দিচ্ছি হাফ কাপের একটু বেশি। চিনির থেকে পানির পরিমাণটা কিছুটা কম দিয়েছি, তাহলে চিনির এই শিরাটাকে খুব বেশি সময় জাল করতে হবে না। আমি চিনিটা পুরোপুরি গলে যাওয়া পর্যন্ত এটাকে জাল করে নিব। যখন চিনিটা পুরোপুরি গলে পানিতে বলক চলে এসেছে, এটাকে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এতেই কিন্তু চিনি শিরাটা বেশ ঘন হয়ে এসেছে। আর চুলা থেকে নামিয়ে নেওয়ার সাথে সাথে যে সুজিটাকে ভেজে রেখেছিলাম তার মধ্যে চিনির এই গরম শিরাটা দিয়ে দিচ্ছি। চুলার আঁচটাকে এখন আমি আবারও জ্বালিয়ে নিয়েছি, তবে মিডিয়াম লোতে রেখেছি, কেননা সুজিটা সেদ্ধ হতেও কিছুটা সময় লাগবে। আর সুজি যেহেতু খুব দ্রুত পানি টেনে নেয়, সেজন্য চুলার আঁচটাকে মোটামুটি লোতেই রাখতে হবে। এখন সুজির সাথে চিনির এই শিরাটাকে খুব ভালোভাবে মিশিয়ে এটাকে জাল করে নিব। আর এটাতে ফ্লেভারের জন্য 1/4 চা চামচের মতো দিয়ে দিচ্ছি এলাচের গুঁড়া। হাতের কাছে এলাচের গুঁড়া না থাকলে 2টো এলাচ থেতো করে ইউজ করতে পারেন। মিল্ক কেকের স্বাদটা আরও কিছুটা বাড়িয়ে নেওয়ার জন্য এখানে হাফ কাপ তরল দুধ দিয়েছি, তবে দুধের ওপরে যে সরটা জমে সেটা সহ দিয়েছি। এতে কিন্তু এটা খেতে আর অনেক বেশি ভালো লাগবে। আপনারা যদি দুধের সর দিতে না চান সেক্ষেত্রে হাফ কাপের একটু বেশি তরল দুধ ইউজ করতে পারেন। এই সব কিছুকে একসাথে খুব ভালোভাবে নেড়ে নেড়ে জাল করে নিচ্ছে। অল্প কিছুক্ষণের মধ্যেই দেখবেন এটা একদম ঘন হয়ে আসবে। আর যেহেতু এটাতে ঘি ইউজ করেছি, খুব দ্রুত প্যানের গাও ছেড়ে দিবে। যখন এটা এরকম ঘন হয়ে এসেছে পর্যায়ে এটাকে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আর এটাকে যে পাত্রে সেট করবেন সাথে সাথে সেই পাত্রে এটাকে ঢেলে নিতে হবে। আমি এটাকে একটা কেক টিনে ঢেলে নিচ্ছি আর উপরটা স্প্যাচুলা দিয়ে সমান করে দিচ্ছি, যেন এটা খুব সুন্দরভাবে সেট হতে পারে। ওপরটা সমান করে নেওয়ার পরে এখন এটাকে 1 থেকে 1.5 ঘন্টার জন্য এভাবেই বাইরে রেখে দিব, তাহলে কিন্তু এটা পুরোপুরি সেট হয়ে যাবে। 1.5 ঘন্টা পরে আমি এটাকে কেটে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখিয়ে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কিন্তু খুব সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে। এখন এটাকে আমি ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি। সুজির এই মিল্ক কেকটা খেতে অসম্ভব মজার হয়। রেসিপিটি অবশ্যই একবার হলেও ট্রাই করবেন। আর যদি এভাবে ট্রাই করে থাকেন আমাকে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো। আমার বাসায় তো সবার এটা খুবই পছন্দ হয়েছে, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। একদমই ইউনিক একটি মিষ্টির রেসিপি। এটাকে কটন মিল্ক ক্যান্ডি বা মিল্ক ক্যান্ডিও বলতে পারেন, যেটাই বলেন না কেন এটা খেতে অসম্ভব মজার হয়। আর তার থেকেও মজার ব্যাপার, মাত্র 2টি উপকরণ দিয়ে মিষ্টিটা তৈরি করে নেওয়া যায়। চুলা জ্বালানোর ঝামেলা ছাড়াই মাত্র 10 মিনিটে আপনারা এই মিষ্টিগুলো তৈরি করে নিতে পারবেন। খুবই অল্প সময়ে অসাধারণ এই মিষ্টির রেসিপিটি বাসায় একবার হলেও ট্রাই করবেন। আশা করছি রেসিপিটি আপনাদের খুবই ভালো লাগবে। এখন চলে যাচ্ছে পুরো রেসিপিতে। প্রথমে একটা বড় বোলে আমি নিয়ে নিচ্ছি 1.5 কাপ গুঁড়া দুধ। যে কোনো ব্র্যান্ডের গুঁড়া দুধই আপনারা এখানে ইউজ করতে পারবেন। আমি এখানে 1.5 কাপ গুঁড়া দুধ নিয়েছি। আপনারা চাইলে শুধুমাত্র হাফ কাপ দিয়েও তৈরি করতে পারেন বা চাইলে বেশি করেও তৈরি করে রাখতে পারেন। কেননা এই মিষ্টিটা বেশি করে তৈরি করে কিন্তু আপনারা নর্মাল ফ্রিজে রেখে বেশ কিছুদিন সংরক্ষণ করে খেতে পারবেন।
এখন এর সাথে দিয়ে দিচ্ছি কনডেন্স মিল্ক। প্রথমে আমি 3 টেবিল চামচ কনডেন্স মিল্ক দিচ্ছি। কনডেন্স মিল্কের পরিমাণটা মাখতে মাখতে আসলে বুঝে নিতে হবে। আমি মেখে বলে দিচ্ছি আমার কতটুকু প্রয়োজন হয়েছে। আপনারা গুঁড়া দুধের পরিমাণ কমিয়ে বাড়িয়ে নিলে কনডেন্স মিল্কের পরিমাণটাও কমিয়ে বাড়িয়ে নিতে হবে। আর এই কনডেন্স মিল্কটা কিন্তু খুব সহজে আপনারা বাড়িতেও তৈরি করে নিতে পারবেন। সেটারও একটা রেসিপি আমার চ্যানেলে আছে, চাইলে দেখে নিতে পারবেন। লিংক ডেসক্রিপশন বক্সে দেয়া থাকবে। প্রথমে স্প্যাচুলা দিয়ে ভালোভাবে একটু মিশিয়ে নিয়েছি। এখন হাত দিয়ে খুব ভালোভাবে মেখে একটা ডোর মতো তৈরি করে নিচ্ছি। খুব সহজে অল্প অল্প করে কনডেন্স মিল্ক দিয়ে ডোটা তৈরি করে নেওয়া যায়। আর এই ডোটা তৈরি করার জন্য আর অন্য কোনো কিছুরই প্রয়োজন নেই। শুধুমাত্র এই 2টি উপকরণ দিয়ে কিন্তু এই অসাধারণ মিষ্টিটা তৈরি করে নেওয়া যায়। ভালোভাবে মেখে একটা ডোর মতো তৈরি করে নিয়েছি। আর এখানে আমার টোটাল 6.5 টেবিল চামচের মতো কনডেন্স মিল্ক লেগেছে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন ডোটা বেশ স্টিকি হয়েছে। এখন এখান থেকে ছোট ছোট পোর্শন নিয়ে আমি বলের মতো তৈরি করে নিব। আর মিষ্টির ডোটা এরকম স্টিকি হতে হবে, তা না হলে মসৃণ করে বলগুলো তৈরি করে নেওয়া যাবে না। আমার হাত দেখে মনে হতে পারে আমি হাতে কিছুটা ঘি বা তেল লাগিয়ে নিয়েছি। আমি কিন্তু হাতে কিছুই লাগাইনি, যেহেতু এটা গুঁড়া দুধের মিষ্টি। মাখতে মাখতেই দেখবেন গুঁড়া দুধ থেকে বেশ খানিকটা এরকম তেলের মতো ছাড়তে শুরু করেছে। কোনো রকম চুলা জ্বালানোর ঝামেলা ছাড়াই মাত্র 2টি উপকরণ দিয়ে এত মজার মিষ্টি তৈরি করা যায়, সেটা আপনার বাড়িতে আসলে তৈরি না করলে বুঝতেই পারবেন না। আপনারা যদি একবারে বেশি করে তৈরি করতে না চান, খুবই অল্প পরিমাণে গুঁড়া দুধের সাথে কনডেন্স মিল্ক মিশিয়ে অল্প করে তৈরি করেও দেখতে পারেন এটা খেতে কতটা মজার হয়। এই তো একইভাবে আমি সবগুলো মিষ্টি তৈরি করে নিয়েছি। আর এই মিষ্টিগুলো কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতো সাইজে ছোট বড় যে কোনোভাবে তৈরি করতে পারেন। এই মিল্ক ক্যান্ডিগুলো আমার বাসায় তো সবার খুবই পছন্দ। আর আপনারা যদি রেসিপিটি এভাবে একবার ট্রাই করে থাকেন, আমাকে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো। আজ তৈরি করে দেখাবো একদমই ভিন্ন ধরনের একটি কেকের রেসিপি, যেটার ওপরটা অনেক বেশি ক্রিস্পি আর ভেতরটা একদম সফট। মুখে দেওয়ার সাথে সাথেই মিলিয়ে যাবে। এটাকে পাল কেক বলা হয়। এই কেকগুলো দেখতে যেমন লোভনীয়, খেতে কিন্তু তার থেকেও অনেক বেশি মজার হয়। আর যদি এভাবে একবার রেসিপিটা আপনারা ট্রাই করেন, নিশ্চয়ই বারবার তৈরি করবেন। কেকগুলো তৈরি করার জন্য আপনাদের বেক করার কোনো ঝামেলাই করতে হবে না। ডিম ছাড়াই খুব অল্প সময়ে অনেকগুলো পাল কেক তৈরি করে নেওয়া যায়। আমি আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। এখন কথা না বাড়িয়ে পুরো রেসিপিতে চলে যাচ্ছি। কেকগুলো তৈরি করার জন্য প্রথমে এখানে একটা বড় বলে নিয়ে নিচ্ছি 1 কাপ ময়দা। ময়দা দিয়ে কেকগুলো তৈরি করতে হবে, এখানে আটা ইউজ করা যাবে না। এর সাথে দিয়ে দিচ্ছি 1/2 কাপ সুজি, 1 কাপ দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ, যে কোনো ব্র্যান্ডের গুঁড়া দুধই এখানে ইউজ করতে পারবেন। খুব সামান্য একটু দিয়ে দিচ্ছি লবণ, 1/2 চা চামচ বেকিং পাউডার, 1/4 চা চামচের মতো এলাচের গুঁড়া। এলাচের গুঁড়া হাতের কাছে না থাকলে একটা এলাচ একটু থেতো করে ইউজ করতে পারেন। আর ভরে ভরে 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি ঘি। এখন এই শুকনো উপকরণগুলোকে ঘিয়ের সাথে খুব ভালোভাবে হাত দিয়ে ডলে ডলে মেখে নিতে হবে। সব কিছুকে একসাথে ভালোভাবে মেখে নেওয়ার পর এটা দেখতে অনেকটা এরকম হয়ে এসেছে। এ পর্যায়ে এখানে আমি নিয়ে নিয়েছি 3/4 কাপের মতো তরল দুধ। দুধটা কিন্তু হালকা গরম, একটা আঙ্গুল চুবিয়ে রাখা যায় এরকম উষ্ণ গরম অবস্থাতে আছে। এরকম গরম দুধ ইউজ করতে হবে। অল্প অল্প করে দুধ দিয়ে এখন এটাকে খুব ভালোভাবে মেখে একটা ডো তৈরি করে নিব। খেয়াল রাখতে হবে ডোটা যেন খুব বেশি নরম না হয়ে যায়। মিডিয়াম একটা ডো তৈরি করে নিতে হবে। আর এই ডোটা তৈরি করার জন্য আমার 1 কাপের থেকেও একটুখানি কম দুধ লেগেছে, তবে আপনাদের কিছুটা কম বা বেশিও লাগতে পারে। এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে 15 থেকে 20 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। 15 মিনিট পরে এটাকে হালকা একটু মুথে নিচ্ছি। তারপর এই ডোটাকে 2টা ভাগে ভাগ করে বেলে এখন কেকগুলো তৈরি করে নিব। খুব বেশি মোটা বা খুব বেশি পাতলা করে বেলছি না। বেলে নেওয়ার পরে আমি কেটে আপনাদের দেখিয়ে দিব আমি কতটা মোটা করে বেলেছি। রুটির মতো করে এটাকে বেলে নিয়েছি। এখন 4 সাইড থেকে ছুরি দিয়ে সমান করে কেটে একটি স্কোয়ার শেপ দিয়ে নিচ্ছি। তারপর ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি। আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো যে কোনো সাইজে এটাকে ছোট বড় করে কেটে নিতে পারবেন। আমি কেটে নিয়েছি, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এগুলো কিন্তু খুব বেশি মোটা বা খুব বেশি চিকন হয়নি। একইভাবে বাকিগুলো তৈরি করে নিয়েছি। এখন এগুলোকে ভেজে নিব। চুলা একটা প্যানে কিছুটা তেল দিয়ে তেলটাকে মিডিয়াম গরম করে নিয়েছি। খুব বেশি গরম তেলে দেওয়া যাবে না, তাহলে খুব দ্রুত কালার চলে আসবে। চুলার আঁচটাকে মিডিয়াম লোতে রেখে একসাথে বেশ কিছু দিয়ে নিয়েছি। তারপর একটু সময় নিয়ে এগুলোকে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব। এ পর্যায়ে তাড়াহুড়া করা যাবে না। তাড়াহুড়া করে ভাজলে এগুলো যখন চিনি শিরে দিব তখন কিন্তু এগুলো ভালোভাবে সোক হবে না।
আমি এগুলোকে বেশ কয়েকবার উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি। এখন তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছে আর একইভাবে বাকি সবগুলো ভেজে নিব। আর বাকিগুলো ভাজতে ভাজতে আমি আরেকটা চুলায় চিনি শিরাটা তৈরি করে নিচ্ছি। যেহেতু এই পালকিকে একদম গরম চিনি শিরা দিতে হয়, তবে আপনারা চাইলে কিন্তু চিনি শিরাটা আগে থেকেও তৈরি করে রাখতে পারেন, আবার পরে গরম করে নিলেও হবে। চুলায় একটা প্যান বসিয়ে নিয়ে নিচ্ছি 1 কাপ চিনি, এর সাথে দিয়ে দিচ্ছি 1 কাপ পানি। যতটুকু চিনি ইউজ করবেন ঠিক ততটুকুই পানি ইউজ করতে হবে। আর আমি এখানে যে পরিমাণে পালকেক তৈরি করেছি তাতে কিন্তু অবশ্যই 1 কাপ চিনি শিরা তৈরি করতেই হবে। আর এটাতে ফ্লেভার আনার জন্য দিয়ে দিয়েছি 2টা এলাচ। এলাচের মুখগুলোকে একটু ফাটিয়ে নিয়েছি আর একটুখানি দিয়ে দিচ্ছি স্যাফরান বা জাফরান। তবে জাফরানটা অপশনাল, হাতের কাছে না থাকলে না দিলেও চলবে। এখন চিনিটা পুরোপুরি গলে পানিতে বলক আসা পর্যন্ত অপেক্ষা করছে। চিনিটা পুরোপুরি গলে বলক চলে আসার পরে এটাকে আর খুব বেশি সময় জাল করতে হবে না। 2 থেকে 3 মিনিটের মতো জাল করে নিলেই চিনি শিরাটা তৈরি হয়ে যাবে। আর একদম নামানোর আগ মুহূর্তে দিয়ে দিচ্ছে 1/2 চা চামচের মতো লেবুর রস। এতেই চিনি শিরাটা জমাট বেঁধে যাবে না। এখন এটাকে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আর একদম গরম অবস্থাতে আমি যে পালকেকগুলো তৈরি করেছিলাম সেই পাত্রেই চিনি শিরাটাকে ঢেলে নিচ্ছি। একটু ছাড়ানো পাত্রে ঢাললে সবগুলো পালকেক খুব ভালোভাবে সোক হতে পারবে। এখন এগুলোকে এভাবেই রেখে দিব কমপক্ষে 2 থেকে 3 ঘন্টার জন্য, তাহলে এগুলো খুব ভালোভাবে সোক হয়ে যাবে। আর অবশ্যই মাঝে একবার এগুলোকে উল্টে পাল্টে নেড়ে দিতে হবে। 3 ঘন্টা পরে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি পালকেকগুলো কতটা সফট হয়ে এসেছে। কেকগুলোকে সার্ভ করার আগে উপরে কিছুটা পেস্তা বাদাম ছিটিয়ে দিচ্ছি, এতে এটা দেখতে এবং খেতেও ভালো লাগবে। তবে অপশনাল, দিতে না চাইলে না দিলেও চলবে। যদি ইউনিক কোনো রেসিপি ট্রাই করতে চান অবশ্যই এটা একবার হলেও ট্রাই করতে পারেন। সফট ইয়ামি এই পালকেকগুলো আশা করছি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। আজ তৈরি করে দেখাবো অসম্ভব মজার একটি ডেজার্ট বা মিষ্টির রেসিপি। যেটাই বলেন না কেন এটা দেখতে যেমন ইয়ামি, খেতে কিন্তু তার থেকেও অনেক বেশি মজার হয়। আর আজ এই ডেজার্টটা কিন্তু আমি পাউরুটি দিয়ে তৈরি করব। পাউরুটি দিয়ে যে এত মজার ডেজার্ট তৈরি করা যায় এভাবে একবার তৈরি না করলে বুঝতেই পারবেন না। আর যাকেই খাওয়ান না কেন সে কিন্তু আপনার প্রশংসা করতে বাধ্য হবে। হয়তো বা আগে কখনো এভাবে রেসিপিটি ট্রাই করেননি, অবশ্যই একবার হলেও ট্রাই করতে পারেন। আশা করছি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। এখন কথা না বাড়িয়ে আমি পুরো রেসিপিতে চলে যাচ্ছি। প্রথমে এখানে একটা প্যান নিয়ে নিয়েছি আর নিয়ে নিচ্ছি 750 গ্রাম তরল দুধ, মানে 3 কাপ তরল দুধ ইউজ করেছি। আপনারা চাইলে কিন্তু এখানে 1 লিটার তরল দুধ ইউজ করতে পারেন। আর এই দুধটা আমি আগে থেকে জাল করে রেখেছিলাম, এখন রুম টেম্পারেচারে আছে। এর সাথে সমান করে 3 টেবিল চামচ দিয়ে দিচ্ছি কাস্টার্ড পাউডার। আপনারা ভরে ভরে ইউজ করলে 2 টেবিল চামচ ইউজ করতে পারেন। আর 2 টেবিল চামচ ভরে ভরে দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ। গুঁড়া দুধটা অপশনাল, দিলে খেতে বেশি ভালো লাগবে। আর 4 টেবিল চামচ ভরে ভরে দিয়ে দিচ্ছি চিনি। মিষ্টির পরিমাণটা আপনাদের স্বাদ মতো কমিয়ে বাড়িয়ে এখানে ইউজ করতে পারবেন। চিনি যেহেতু আমি আরও কয়েক জায়গায় ইউজ করব সেজন্য এখানে একটু কম ইউজ করেছি। এখন এই সব কিছুকে একসাথে খুব ভালোভাবে মিশিয়ে আমি প্যানটাকে চুলায় বসিয়ে দিয়েছি। চুলার আঁচটাকে এখন মোটামুটি মিডিয়ামে রেখে এটাকে অনবরত নেড়ে নেড়ে জাল করে নিব। যেহেতু কাস্টার্ড পাউডার ইউজ করেছি খুব দ্রুত এটা ঘন হতে থাকবে আর নিচে ধরেও যেতে পারে, সেজন্য এটাকে অনবরতই নাড়তে হবে। অল্প কিছুক্ষণের মধ্যে দেখবেন এটা ঘন হতে শুরু করবে। এই মিশ্রণটা তৈরি হতে একদমই সময় লাগে না। এটাতে বলক আসতে আসতে এটা বেশ খানিকটা ঘন হয়ে এসেছে। বলক আসার পরে এখন এর সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কাঠবাদাম আর 1 টেবিল চামচ পেস্তা বাদাম। বাদাম দিলে এটা খেতে অনেক বেশি ভালো লাগে। হাতের কাছে 2 ধরনের বাদাম না থাকলে যে কোনো একটা ইউজ করতে পারেন। আর এটাতে বলক আসার পরে 2 মিনিটের মতো জাল করে নিলেই হবে। এই মিশ্রণটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে। কনসিস্টেন্সিটা একটু দেখিয়ে দিচ্ছি। এটাকে এর থেকে বেশি আর ঘন করা যাবে না, কেননা এটা ঠান্ডা হলে আরও বেশ খানিকটা ঘন হয়ে যাবে। কাস্টার্ডের মিশ্রণটাকে একটা সাইডে রেখে এখন ডেজার্টের ভেতরে ফিলিংটা তৈরি করে নিব। এখানে একটা ব্লেন্ডারের জারে 15-16টার মতো কাঠবাদাম আর 15-16টার মতো কাজু বাদাম নিয়ে নিয়েছি। বাদামগুলোকে আধা ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম, এতে বাদামটা কিছুটা সফট হয়েছে। আর কাঠবাদামের খোসাটাকেও ছিলে নিয়েছি। সাথে দিয়ে দিচ্ছি 1 পিস পাউরুটি। পাউরুটিটাকে একটু ছিঁড়ে ছিঁড়ে দিয়ে দিচ্ছি, এতে ব্লেন্ড করে নেওয়া ইজি হবে। সবকিছুকে আমি খুব ভালোভাবে এখন ব্লেন্ড করে নিচ্ছি। আর এগুলোকে ব্লেন্ড করে নেওয়ার পরে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা একদম গুঁড়া গুঁড়া হয়ে গিয়েছে। এখন এটাকে একটা বাটিতে নিয়ে নিচ্ছি। এর সাথে দিয়ে দিচ্ছি 1/2 কাপ গুঁড়া দুধ আর দিচ্ছি 2 টেবিল চামচ কনডেন্সড মিল্ক।
কনডেন্স মিল্কের পরিবর্তে চাইলে কিন্তু আপনারা এখানে চিনিও ইউজ করতে পারবেন। সেক্ষেত্রে চিনিটাকে ব্লেন্ডারে গুঁড়া করে নিতে হবে। বাদাম আর পাউরুটির সাথে একসাথে গুঁড়া করে নিতে পারেন, তাহলে খুব ইজিলি চিনিটা মিশে যাবে। আর এটাতে আমি ভরে ভরে 2 টেবিল চামচ কনডেন্স মিল্ক দিয়েছি, আপনারা চাইলে কিছুটা কম বেশি দিতে পারেন। আর এটাতে খুব সুন্দর একটা কালার আনার জন্য আমি এখানে কিছুটা রেড ফুড কালার ইউজ করেছি। অল্প একটু রেড কালার দিয়েতে এটাতে খুব সুন্দর একটা পিঙ্ক কালার এসেছে। এটাকে মেখে নেওয়ার সময় যদি প্রয়োজন মনে হয় তাহলে কিছুটা তরল দুধ ইউজ করতে পারেন। আমি এখানে 2 চামচের মতো তরল দুধ ইউজ করেছি। আপনাদের কিছুটা কম বেশি লাগতে পারে, তবে দুধটা একবারে দিবেন না, অল্প অল্প করে দিয়ে মেখে নিলে একদম পারফেক্ট তৈরি হবে। এটা দেখতে কিছুটা স্টিকি মনে হলেও 5-7 মিনিট রেখে দিলেই কিন্তু শক্ত হয়ে যাবে। এখন এখান থেকে অল্প কিছুটা করে পোর্শন নিয়ে হাতের তালুর মাঝে রেখে গোল করে নিচ্ছি। আর এই বলগুলো কিন্তু খুব বেশি বড় না, আবার খুব বেশি ছোট না, মিডিয়াম সাইজের করে তৈরি করে নিচ্ছি। এক একটা বল এক একটা পাউরুটির মাঝে ফিলিং হিসেবে দিয়ে নিব। আপনাদের যে কয়টা বল হবে সেই কয় পিস পাউরুটি কেটে নিতে হবে। কয়েক পিস পাউরুটি নিয়ে নিয়েছি, সেগুলোর সাইডের ব্রাউন অংশটাকে কেটে নিচ্ছি। ব্রাউন অংশটা কেটে নেওয়ার পরে সেগুলো ফেলে না দিয়ে আপনারা চাইলে কিন্তু খুব ইজিলি এগুলোকে ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে ব্রেড ক্রাম্বস তৈরি করে নিতে পারেন। তারপর এখানে একটা বাটিতে আমি 1/2 কাপ নিয়েছি তরল দুধ। দুধটা আগে থেকে জাল করা ছিল, এখন রুম টেম্পারেচারে আছে। এর সাথে 1 চা চামচ চিনি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন 1 পিস করে পাউরুটি নিয়ে দুধের ভেতরে এপাশ ওপাশ করে জাস্ট একবার ডিপ করে নিচ্ছি। খুব বেশি সময় রাখা যাবে না, তাহলে কিন্তু অনেক দুধ সোক করে নিবে। একবার ডিপ করে সাথে সাথে উঠিয়ে নিয়ে এটাকে হাত দিয়ে একটু চেপে এক্সট্রা দুধটা বের করে নিতে হবে, তা না হলে পাউরুটিটা অনেক বেশি সফট হয়ে যাবে। ভালোভাবে চিপে নেওয়ার পরে যে বলগুলো তৈরি করে রেখেছিলাম, এখন এটার মাঝ বরাবর রেখে এটাকে খুব ভালোভাবে মুড়িয়ে একটা বলের মতো তৈরি করে নিব। খুব ইজিলি কিন্তু এগুলো এভাবে বলের মতো তৈরি হয়ে যাবে, যেহেতু পাউরুটিটাকে সোক করে নিয়েছি। একইভাবে আমি বাকি সবগুলো তৈরি করে নিয়েছি, আর আমার এখানে টোটাল 7 পিস হয়েছে। আপনারা কম বেশি করে তৈরি করতে পারেন। তারপরে যে কাস্টার্ডের মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেটা এখন এই বলগুলোর উপরে দিয়ে নিচ্ছি। কাস্টার্ডের মিশ্রণটা দিয়ে নেওয়ার পর এটাকে একটু ডেকোরেট করার জন্য উপরে কিছুটা বাদাম দিয়ে নিচ্ছি। এটা কিন্তু টোটালি অপশনাল, দিতে না চাইলে না দিলেও চলবে। এক দেখাই সবাই প্রথমে ভাববে এগুলো মনে হয় বড় সাইজের কোনো রসমালাই। দেখতে যেমন এগুলো রসমালাইয়ের মতো, খেতেও কিন্তু তার থেকে কোনো অংশে কম নয়। আমি একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি যে ভেতরটাও দেখতে কতটা সুন্দর লাগছে। রেসিপিটি এভাবে একবার হলেও ট্রাই করতে পারেন। যদি আপনারা এভাবে ট্রাই করে থাকেন আমাকে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো। আর অবশ্যই কিন্তু ডেজার্টটা 2 ঘন্টা ফ্রিজে রেখে ঠান্ডা করে তারপরে সার্ভ করবেন। যারা রেসিপিটি দেখছেন কোথাও যদি একটুখানিও ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আবার নতুন কোনো রেসিপি নিয়ে চলে আসবো। সবাই অনেক বেশি ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।